দিলীপ ঘোষ বলছে বেশি বাড়াবাড়ি করলে শীতলকুচি আরো করব। অর্থাৎ যে ডাইরেক্ট স্বীকার করছে শীতলকুচি আমরাই করিয়েছি, তারপরেও সে এখন অ্যারেস্ট হচ্ছে না। আমরা কোন বাংলাতে বাস করছি? আজকে কুচবিহারে শীতলকুচিতে যে ঘটনাটা ঘটল, তার মধ্যে একটা 18 বছরের ফুটফুটে ফুটন্ত একটা ভোটার গণতন্ত্র উৎসবে প্রথম বছর পালন করার জন্য লাইন দিল, আর সে গুলি খেয়ে মারা গেল। তার সাথে আরো 3 জন বা 4 জন XYZ মারা গেল। এই মারা যাওয়াটা দুঃখজনক। আর এরা বলছে তোরা সকালে একটা ফেললি আর আমরা বিকালে তার পরেতেই সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে 4টে ফেলে দিলাম। এরা স্বীকার তো করছে, তারপরও এদের অ্যারেস্ট হচ্ছে না। আর এরা আবার নাকি বলছে আমার বাংলাকে সোনার বাংলা বানাবো। 4-5টা মা কাঁদছে, 4-5টা পরিবার কাঁদছে। কোন ধর্মের আমি যাব না, মানুষ রে বাবা, মানুষ। যার ঘর ফাঁকা হয়ে যায় তারা কাঁদে, তাদের কষ্ট হয়। আমার দেশের আধা সামরিক বাহিনী মাওবাদীদের হাতে বন্দী হয়ে আছে, তাদেরকে ছাড়ানোর চিন্তা নেই। ওনারা এখানে র্যালি দিয়ে বেড়াচ্ছে, সোনার বাংলা করব বলছে। একটা ভোট মিস করলে হবে না, ভয় খেয়ে ঘরে লুকিয়ে থাকলে হবে না। আমাকে বাইরে হতে হবে, ভোট দিতে হবে। কেন আমার একটা ভোটেতে এই জালিমগুলো পরাজিত হতে পারে, ঠিক না বেঠে? এক কথাই পশ্চিম বাংলার বঞ্চিত মানুষের জন্য আমি কিছু কথা আপনাদের বলবো। সেই কথা হলো এটাই যে খুব মন দিয়ে শুনুন। আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে আসিনি। আমি বিজেপিকে ব্যক্তি আক্রমণ করব না, টিএমসিকেও ব্যক্তি আক্রমণ করব না, কিন্তু সত্য কথা বলছি। আজকে কুচবিহারে শীতলকুচিতে যে ঘটনাটা ঘটল, তার মধ্যে একটা 18 বছরের ফুটফুটে ফুটন্ত একটা ভোটার গণতন্ত্র উৎসবে প্রথম বছর পালন করার জন্য লাইন দিল, আর সে গুলি খেয়ে মারা গেল। তার সাথে আরো 3 জন বা 4 জন XYZ মারা গেল। এই মারা যাওয়াটা দুঃখজনক। এর তদন্ত হওয়া দরকার। সিআরপিএফ যদিও দোষী হয়, আইন সবার জন্য সমান। রাজ্য প্রশাসন যদি দোষী হয়, আইন সবার জন্য সমান। কারো ভরকাও ভাষণে যদি দোষী হয়, সে সিএম হোক আর পিএম হোক আর আব্বাস সিদ্দিকী হোক, আইন সবার জন্য সমান। কিন্তু দুঃখ লাগছে আর একটা, যে আমরা বাংলার মানুষ অবাক হয়ে যাচ্ছি। তার 2 দিন পরে শুনছি দিলীপ ঘোষ বলছে বেশি বাড়াবাড়ি করলে শীতলকুচি আরো করব। অর্থাৎ যে ডাইরেক্ট স্বীকার করছে শীতলকুচি আমরাই করিয়েছি, তারপরেও সে এখন অ্যারেস্ট হচ্ছে না। আমরা কোন বাংলাতে বাস করছি? তারপরে আপনাদের বসিরহাট এলাকায় কি যেন নাম ওর বিজেপির, সে বলছে তোরা সকালে একটা ফেললি, তারপরে আমরা 4টে ফেলে দিলাম। ওদের নামগুলো নিতেও লজ্জা লাগছে। কি মানুষ ওরা! একটা 4-5টা মা কাঁদছে, 4-5টা পরিবার কাঁদছে। কোন ধর্মের আমি যাব না, মানুষ রে বাবা, মানুষ। যার ঘর ফাঁকা হয়ে যায় তারা কাঁদে, তাদের কষ্ট হয়। আর এরা বলছে তোরা সকালে একটা ফেললি আর আমরা বিকালে তার পরেতেই সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে 4টে ফেলে দিলাম। এরা স্বীকার তো করছে, তারপরও এদের অ্যারেস্ট হচ্ছে না। আর এরা আবার নাকি বলছে আমার বাংলাকে সোনার বাংলা বানাবো। যারা আহমেদাবাদে স্টেডিয়াম উদ্বোধনের সময় দেয়াল তুলে দিল, আমার গরিব হিন্দু, দলিত, আদিবাসী, মুসলিম বাবা মায়েরা শোনেন, একটু বুঝুন। ব্যক্তিগত কারো সঙ্গে আমার কোনো রাগ নাই, আর কারো সঙ্গে আমার বন্ধুত্বও নাই। ব্যক্তিগত বামের সঙ্গে বন্ধুত্ব নাই, কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব নাই, আপনাদের সঙ্গে বন্ধুত্ব নাই।
আপনাদের সঙ্গে ভালোবাসা, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষত্বের জন্য। সবার সঙ্গে লড়াই যখন হবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষত্বের জন্য। তাই অনুরোধ করছি, আপনাদের কথাগুলো বুঝতে হবে। আজকে আহমেদাবাদ স্টেডিয়াম যখন উদ্বোধন হলো, সেই সময় 100 কোটি টাকা খরচ করে এই বিজেপি গভর্নমেন্ট দেয়াল দিচ্ছে, প্রাচীর দিচ্ছে। কেন? গরিবদের ঘরে যেন ডোনাল্ড ট্রাম্প দেখতে না পায়। অথচ 100 কোটি টাকা খরচ করে যদি এই গরিবগুলোকে দিত, গরিবগুলো সব বড় লোক হয়ে যেত। এরা গরিবদের ঘরে ঘৃণা করে। আজকে তারা এসে বলছে বাংলায় সোনার বাংলা বানাবো। আমরা এতটা বোকা নই। আমার বাংলার মানুষ গরিব, কিন্তু তা বলে এতটা আমরা ভিখারি নই যে কেউ 5,000 10,000 টাকা দেবে আর আমার বাংলাকে বিক্রি করে দেবো তার হাতে। এ জায়গায় আমরা নাই। আজকে বলেছিল বেটি পড়াও বেটি বাঁচাও, এত নির্লজ্জাইরা। আজকে ভাবতে অবাক লাগছে, বিজেপির এক নেতা বলছে যে মহিলাদের আবার অধিকার কিসের, ওদের আবার অধিকার কিসের? কেন? ওরা মানুষ নয়? একটা পুরুষেরও যেমন অধিকার আছে, একটা নারীরও অধিকার আছে, উভয়ের সমান অধিকার আছে। কেউ কম বেশি করতে পারবে না, উভয়ের সমান অধিকার। কিন্তু আজকে এরা বলছে ওদের আবার অধিকার কিসের? আজকে আমার মা বোনেদেরকে বলবো, ভাবতে হবে। আর শুধু ভেবে বসে থাকলে হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে লড়তে হবে, লড়ে আমার বাংলাকে বাঁচাতে হবে। আজকে বলছে বেটি পড়াও বেটি বাঁচাও, অথচ বিজেপি আসার পর থেকে উত্তরপ্রদেশ বলেন আর হরিয়ানা বলেন, যেখানেই বলেন, আজকে 2.5 বছর থেকে শুরু করে 60 থেকে 80 বছরের বৃদ্ধা মা পর্যন্ত সুরক্ষিত নয়, তাদেরও ইজ্জত আবরু লুটা হয়ে যাচ্ছে। অথচ বিচার তো দূরের কথা, বিচার চাইতে গেলে মেয়ের বাবাকে থানায় ভরে পিটাতে 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 এত মার মারছে যে 2 দিন পরে মেয়ের বাবাটা মারা যাচ্ছে। শুনছেন তো আপনারা? ভাবতে হবে, একটা ভোট মিস করলে হবে না, ভয় খেয়ে ঘরে লুকিয়ে থাকলে হবে না। আমাকে বাইরে হতে হবে, ভোট দিতে হবে। কেন? আমার একটা ভোটেতে এই জালিমগুলো পরাজিত হতে পারে, ঠিক না বেঠে? আমি আমার জীবন বাঁচাবার জন্য ঘরে বসে থাকতে পারি না। আমার পরের প্রজন্মের ছোট্ট ছোট্ট ফুটন্ত গোলাপ ওই মেয়েগুলো, 2.5 বছরের বাচ্চাগুলো, ওরা বাঁচবে না আগামী দিন। এমন দিন আসছে, কেন এরা বলছে নারীদের হক নেই, নারীদের আবার অধিকার কিসের? অতএব আমাদের যুবকদের ভাবুন, আমাদেরকে আগাতে হবে। কারো চক্ষু দেখে, কারো ভয় দেখিয়ে, কারো বোম বন্দুক দেখে আমাদেরকে ঘরে লুকিয়ে বসলে হবে না। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেরোতে হবে। আমার তো মনে হয় এই মেরে দেওয়ার পিছনে একটাই কারণ, মুসলিম ভোটার্সগুলো যেন ঘরে ভয়ে ঢুকে যায়, তাহলে বিজেপির জন্য মনে হয় কোনো যে উপকার মনে হচ্ছে। কথা বুঝছেন? কিন্তু আমার মনে হয় ভোটারদের ঘরে কোনো ধর্মের ভাগ না করে, ওরা যেটা ভাবছে ভাবুক, কে যাক, আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাকে, কাজী নজরুল ইসলামের বাংলাকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলাকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলাকে, স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকরের বাংলাকে আমাদের ঘরে বাঁচাবার জন্য 2021-এ হারোয়া বিধানসভায় প্রত্যেকটা ভোটার যেন কম করে 80 থেকে 85% যেন ভোট পড়ে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ভোট দিতে হবে। এবং আমি অনুরোধ করব, এই কুতুব ফাতিকে,
খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কোনো রকম দুর্নীতি আপনার এই হারোয়া বিধানসভাতে আগামী দিন আর হতে দেব না, কথা দিয়ে যাচ্ছি। আমরা চাই মডেল তৈরি করব। দিদিমণির মতো বলবো না যে মা বোনেরা 500,000 টাকা হাত খরচ দেবো। আরে 500,000 টাকা হাত খরচ দিয়ে দিদি তো আমার মা বোনেদেরকে কিনতে চাইছে, যে আমি তোমায় টাকা দিয়েছিলাম, এখন বেরোবে না, এখন আমার একটু প্রচার করো। যেমন বলছে ক্লাবগুলো গেল কোথায়, আমি দিয়েছিলাম টাকা, তার মানে কি গোলাম বানাতে চাইছে। আমরা গোলাম কারো হতে চাই না, ঠিক না বেঠিক? আমরা কি বলছি, আপনাকে দেশ যে অধিকার দিয়েছে ওই অধিকার দিয়ে হবে। আমার দেশ বলেছে প্রত্যেকটা নাগরিককে কর্মসংস্থান দিতে হবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, উভয়কে কর্মসংস্থানের ব্যবস্থা সংযুক্ত মোর্চা তৈরি করে দেবে। এবারে বিভিন্ন রকম কর্মসংস্থান হয়। মা বোনেরা ঘরে বসেও হাতের শিল্প তৈরি করতে পারে, সেখানে বসে বসেও কর্মসংস্থান, সংসারী কাজ ছাড়া বাকি টাইমটা করে 15, 20, 30 হাজার টাকা মাসে ইনকাম করতে পারে। এরকম প্রজেক্ট আছে না নাই? এরকম বহুত প্রজেক্ট রয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভোটটা 2021-এ একটু বুঝে দেবেন। কেন, আমি একজন নাগরিক, আমি ভোট দিয়েছি। দেখছেন, আমি ভোট দিয়েছি সংযুক্ত মোর্চাকে, আমি ভোট দিয়েছি। কেননা আমি দেখলাম বিজেপিকে ভোট দেওয়া যাবে না। বিজেপি যে যে রাজ্যে আছে এবং আমার পুরো দেশটাকে শেষ করে ফেলছে। এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে, রেলকে বিক্রি করে দিচ্ছে, গ্যাসের দাম কত বাড়িয়ে দিয়েছে, তেলের দাম কত বাড়িয়ে দিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে। আজকের দিনে আমার দেশের আধা সামরিক বাহিনী মাওবাদীদের হাতে বন্দী হয়ে আছে, তাদেরকে ছাড়ানোর চিন্তা নেই। ওনারা এখানে র্যালি দিয়ে বেড়াচ্ছে, সোনার বাংলা করব বলছে। ধিক্কার জানাই, ধিক্কার জানাই যারা আমার ভারতের সেনাদের মূল্যায়ন করতে পারে না। বলল আমরা আসলে সেনা নাকি মারা কম যাবে, অথচ পুলওয়ামা কাণ্ডেতে কিভাবে মারা গেল, কিভাবে মারা গেল। আজকে টিএমসি থেকে বিজেপিতে যাচ্ছে, যখন পথ চেঞ্জ করছে, গাদ্দারগুলোকে নিয়ে যাওয়ার জন্য ভিআইপি প্লেন আসছে। আর যারা বিদেশি শক্তি থেকে আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য বর্ডারে পাহারা দেয়, তারা যখন পুলওয়ামার সময় হেলিকপ্টার চেয়েছিল, তাদের বেলায় হেলিকপ্টার দিতে পারলো না। কেন? এটা সাজানো নাটক ছিল আমার সেনাদেরকে মারার জন্য। অতএব মাতৃভূমির যদি প্রেম থাকে, 2021-এ আমাদেরকে মরিয়া হয়ে লাগতে হবে, ভোট দিতে হবে। আমরা ভোট দেবো, আর আমরা ভোট দেবো বিজেপির বিরুদ্ধে ভোট দেবো, ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক?